স্টুডেন্টরা যে ওইখানে যে যার মতো কাদা ছুঁড়েছে ওইটার ছবি না, সেখানে তো আপনিও, আমি পিসিআর কে বলবো, আমি আমার মোবাইল থেকেও সেই ছবিটা চালাচ্ছি, এটা তো মিথ্যা নয়। এইখানে আপনার মুখ দেখা যাচ্ছে, আমি পিসিআর কে বলবো যে এই ছবিতে আপনার মুখ দেখা যাচ্ছে। এখানে আপনি একদম স্পষ্ট ভাষায় যাকে বলা হয় স্মিয়ার ক্যাম্পেন, আমি জানি না, কিন্তু এটা তো কুরুচি। এটাকে আপনারা কুরুচি বলবেন না? কোনটা কুরুচি? আমরা তো আপনি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ডাস্টবিনে মুখ রাখছেন, রেখে আপনারা ছবি, আমরা আমাদের যতই বৈরতা থাকুক, রাজনৈতিক বৈরতা কারোকে নিয়ে থাকুক, আমরা এত অসভ্য জানি না। আপনারা শেখ হাসিনা নিয়ে এত পড়লেন কেন? না, আমরা শেখ হাসিনাকে নিয়ে পড়িনি। আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশের পাশের দেশই তো বাংলাদেশ, এবং আপনাদের আমরা খুব ভালোবাসতাম, এখনো বাসি। কিন্তু আপনাদের দেশে যেভাবে আপনারা হাসিনা ছাড়া কাউকে চিনেন না। না, আমি আপনাকেও ভালোবাসি স্যার। না, এটা নয়, এটা বিষয়টা নয়। শেখ হাসিনা বা ওয়ান টু ওয়ান, ব্যক্তি টু ব্যক্তি কোনো সম্পর্ক কোনো দেশের হয় না, কিন্তু আপনারা বোধহয় এখন ভারত বিরোধিতার জন্য পাকিস্তানকে বেস্ট ফ্রেন্ড মনে করছেন। এটা আপনি কি বলছেন? মানে এই বর্তমান সরকার কি একটু বেশি অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিদ্বেষী? কোনো মোটেই অ্যান্টি ইন্ডিয়া না। আমরা বারবার বলেছি আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারতের সাথে আমাদের পিপল টু পিপল কানেকশন আছে, লিঙ্গুইস্টিক কানেকশন আছে। আমরা 54টা রিভার ভারতের সাথে শেয়ার করি। আমরা ভারতের ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়ান রাইটারদের বই পড়ি। শীর্ষেন্দু আমার সবচেয়ে প্রিয় রাইটার, শঙ্খ ঘোষ আমার প্রিয় কবিদের একজন। শক্তি পড়ে বড় হয়েছি। কি বলেন আপনি এগুলো? শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু, সত্যজিৎ রায়, তাদের বাংলায় কি এই কালচারটা কোথাও আছে যেখানে স্মিয়ার ক্যাম্পেন? আমি শেখ হাসিনাকে নিয়ে ছেড়ে দিলাম, মৌলানা, আপনাদের দেশের মৌলানারা যে ভাষায় ভারত বিরোধিতা বা গজওয়াতুল হিন্দ থেকে শুরু করে সমস্ত কিছু করছেন। যেহেতু আপনি সাংবাদিক, আমি আপনাকে একদম সাংবাদিকতার ভাষায় দেখেন কিভাবে আমাদেরকে নগ্নভাবে অ্যাটাক করে। না, আমি এরা কি অ্যারেস্ট হয়েছে? স্যার শফিকুল, বাংলাদেশের মৌলানা দেখছেন, আপনাদের হারবার্ট পড়ুয়া লোকরা মিথ্যা কথা, এক গাদা মিথ্যা কথা। না, কারণ ভারতের মানুষ রেগে আছে। ভারতের সরকার খুব রেসপন্সিবলি বিহেভ করছে, কিন্তু ভারতের মানুষ তো রেগে আছে। ত্রিপুরার মানুষ, ভারতের মানুষ রেগে আছে বিকজ আপনারা মিস ইনফরমেশন তাদেরকে গেলাচ্ছেন। কোনটা শফিকুল সাহেব? আমি আপনাকে একটু বিরত করছি, আপনি একটু যদি শোনেন। আপনাদের দেশের আপনারা বলছেন যে বাংলাদেশ তালেবান হয়ে গেছে, বাংলাদেশ জিহাদি হয়ে গেছে। না, জিহাদিরা কি দাপাদাপি করছে না? বাংলাদেশে মিলিটারি, বাংলাদেশে শফিকুল সাহেব, বাংলাদেশে পরিমণি থেকে শুরু করে অভিনেত্রীরা সুরক্ষিত নয়, ফুটবলাররা তারা কান্নাকাটি করছে। একদম মহিলা ফুটবলারদের তো বাইট আপনাদের দেশেরই মিডিয়া আমাদেরকে দিচ্ছে। কিংবা এই যে মহিলা ফুটবল, আপনি জানেন এই মাসে, গত এক মাসে মহিলাদের খেলা হয়েছে? আপনার কোনো ধারণা আছে? না, আমার ধারণা আছে, কিন্তু আবার এটাও আমি দেখছি মৌলবাদীরা তারা বলছেন হাফ প্যান্ট পরে মহিলারা কেন ফুটবল খেলবেন। 1500-র মতো খেলা হয়েছে পুরো। সেটাতে কেউ কাউকে কৃতার্থ করে দেয়নি। 1500 কেন, 15,000 খেলা হবে। কিন্তু আপনি একটু শুনুন, আর এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার, যদি আপনি একটু প্লিজ শুনুন। এই মৌলবী বা আমাদের কথায় মৌলবাদীরা ঠিক কি বলছে, শুনুন স্যার আপনি। মনে রাখতে হবে, শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উদ্ধার করা। শাহজালালের উত্তরসূরিরা আবার তৈরি হোক। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। ইসকন নামক যেই সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসকনের জায়গা বাংলাদেশে হবে না। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। শফিকুল সাহেব, এই যে বাইট বা এই ধরনের প্রকাশ্যে কথাবার্তা, এরা তো গ্রেপ্তার হয় না? চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশ, আপনাদের দেশেও তো প্রচুর আছে। আপনাদের দেশে হিন্দুত্ববাদীরা করে না? প্রিন্ট তো সব জায়গায় আছে হিন্দুত্ববাদী। আপনি এগুলো তো অনেক হিন্দুত্ববাদী কোথা থেকে এলো?
আপনারা যেগুলো এই বিষবাপ্রদ আপনাদের ওখান থেকে তো প্রচুর ছড়ানো হচ্ছে। শফিকুল সাহেব, আপনি নিজে একজন সাংবাদিক, হার্ভার্ডে পড়ুয়া, যারা আমেরিকায় থাকে, ব্রিটেনে থাকে, তারা সমানে শের দরে প্রতিদিন এগুলো ছড়ান, মিথ্যা কথা বলেন। মানে আপনারা এদেরকে গ্রেফতার করবেন না? রেসপেক্ট নাই এদেরকে গ্রেফতার, এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমি তার পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি। আপনারা কি এটাকে এনকারেজ বা এন্ডোর্স করছেন শফিকুল সাহেব? হিজাব র্যালি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কাউকে এন্ডোর্স করি না। তাহলে আপনাদের তো কোনো বেসিক ভূমিকা আছে শফিকুল সাহেব? আমাদের কোনো বেসিক ভিউ নেই। আমরা বলেছি আমরা কি ধরনের সরকার, আমরা বারবার জানিয়েছি। আমরা আমাদের ক্যারেক্টার পুরো 6টা মাস হয়ে গেল, সবাই জানে হোয়াট উই আর ডুইং, হোয়াট উই স্ট্যান্ড ফর। আপনি যখন কথা বলছেন তখন আমি দেখাচ্ছি সেই ছবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল হচ্ছে, সবাইকে বাংলাদেশে হিজাব পরাতে হবে তার দাবিতে মিছিল। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো আপনাদের দায়িত্ব। হিজাব পরাতে হবে কে বলেছে? এটা এখান থেকে র্যালিতে স্লোগান হচ্ছে। বাংলাদেশে আপনি তো ওইটাই তো, আপনি খালি হিজাবটাই দেখছেন, যারা হিজাব পরে না তাদের একটা ছবিও আপনার কাছে নাই। না 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 না, কেন থাকবে না? আপনি ওগুলো দেখেনই না। আপনি তো ইচ্ছাই করে, আপনার নিয়তি হচ্ছে যে আপনি ওই ছবিটা দেখবেন, আপনি অন্য ছবি দেখবেন। আচ্ছা, আমাকে শফিকুল সাহেব, আপনারা যা দেখাচ্ছেন, আমি কিন্তু বিশ্বাস করুন এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ময়ূক, আমি আপনাকে ইনভাইট করছি, আপনি বাংলাদেশে আসেন। আমি আপনাকে গাইডেড ট্যুর করব না, আপনি বাংলাদেশে এসে আপনার মতো আপনি ঘুরে বেড়ান, একটা মাস দেখেন। বাংলাদেশে আপনি খুবই পরিচিত মুখ, আপনাকে সবাই চিনে। আপনি এসে সবার সাথে কথা বলেন, দেখেন বাংলাদেশের সোসাইটিটা কিরকম, বাংলাদেশের প্লুরালিজম কি রকম আছে, আপনি এসে দেখে যান। আপনারা যেটা করছেন, আপনারা এই খন্ড খন্ড দুই একটা জিনিস নিয়ে আপনি আমি লিস্ট দিয়ে দিতে পারি। শফিকুল সাহেব, আপনি আমার থেকে অনেক বছর বেশি বাংলাদেশের মতন দেশে সাংবাদিকতা করেছেন, আমি আপনাকে লিস্ট দিয়ে দিতে পারি। রংপুরে, চট্টগ্রামে হিন্দুদের সাথে যে ধরনের আক্রমণ হয়েছে, আপনি একবারও সেগুলোকে খুব ভালো করে ডচ করে যাচ্ছেন। আপনি কি ফুটবল খেলতেন কোনোদিন? খুব সুন্দর, কিন্তু আপনি ড্রিবল আর ডচ করছেন। আপনারা এই যে হিন্দুদের যে নিউজ, বেশিরভাগই আপনারা এক্সাজারেটেড নিউজ। আচ্ছা, তাহলে এক্সাজারেট আমরা না হয় গ্রুপের থেকে নিউজগুলো দিচ্ছেন, সেগুলো গ্রুপের কাজ নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, আর ওরা কার পারপাস সার্ভ করে সেগুলো নিয়েও আমাদের সন্দেহ আছে। না, আমি না হয় ঠিক আছে, আমি একেবারে পচা লোক, বাজে লোক, আপনাদের শত্রু, কিন্তু বিশ্বাস করুন শফিকুল ভাই, আপনাদের আমরা শত্রু নই, আমি তো শত্রু নই। কিন্তু যে ছবি আমি দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশের সরকার বা পুলিশই একজনকে গ্রেপ্তার করেছে এই সরস্বতী পুজোর সময়, বা তাছাড়া রংপুরের ছাত্রীরা তারা যে কথাগুলো বলছে, এটা একটু দেখুন। হিন্দু হওয়া কি অপরাধ বাংলাদেশে? দেখুন, একটু শুনুন, প্লিজ শুনুন। যে স্যার বললো যে তোমরা হিজাব করো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো, স্টাফ করবো। কয় না, তোমরা যে হিজাব করো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় আমাদেরকে, বলছে। শফিকুল সাহেব, আবার আপনি হয়তো বলবেন, আমার শুধু এইগুলোই আমার চোখে পড়ে। আমি জানি না, আমার কলিগ হিন্দু আছে। না না, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক সবাই আছে। ওই তো একটা হঠাৎ কোথা থেকে, এটাকে আমার অথেন্টিসিটিও তো আমার দেখতে হবে, এটা ঠিক কিনা আপনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু আমাকে দেখতে হবে, দেখে আমি বলবো। আপনি তো আমাকে অন এয়ার ইনভিটেশন দিলেন বাংলাদেশে, আমি যাব। বাংলাদেশে কেন যাব না? বাংলাদেশ আমার প্রতিবেশী। কিন্তু আমিও আপনাকে অন এয়ার বলছি, বাংলাদেশের প্রেস উইং বা প্রধান উপদেষ্টার প্রেস উইং যে ফ্যাক্ট চেক গুলো করছে, দয়া করে এগুলো ফ্যাক্ট চেক করে বলুন না যে সত্যি বাংলাদেশে যদি এতই ভালো অবস্থা হয়, বাংলাদেশে ভ্যাট কেন বাড়িয়ে দিতে হচ্ছে? বাংলাদেশে সেন্ট মার্টিনস আইল্যান্ড আপনারা নাকি একেবারে মার্কিন ডিপ স্টেটের কাছে বেচে দিয়েছেন, এটা সত্যি না মিথ্যা? আমি নিজে দেখলাম আপনাকে বাংলাদেশের রাজনীতিবিদ, বিএনপির মহিলা রাজনীতিবিদরা প্রশ্ন করছেন। ওনার তো যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়ালেখা নাই। আচ্ছা, ওনার পার্টি ওনার উপরে বিরক্ত, এগুলো কথা বলার কারণে। শফিকুল সাহেব, এখন আপনি যদি তাকে নিয়ে এসে আমাকে এটা বলতে পারেন, তাহলে তো এরকম হাস্যকর একটা রিপোর্ট ওনারা যদি এটা করেন। সেন্ট মার্টিন একটা কোরাল আইল্যান্ড, ওই কোরালের অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সেন্ট মার্টিনেও পাঠাবো, আপনি আসেন, ওইখানে গিয়ে ভিজিট করে দেখেন যে আমিও কিন্তু আমার করেছে ওই এত বেশি টুরিস্ট এনে, কোনো কনজারভেশন নাই, টুরিস্ট এনে এই
দ্বীপটাকে ধ্বংসের মুখে নিয়েছে। আমরা এই দ্বীপকে প্রোটেক্ট করতে চাচ্ছি না। এই প্রোটেক্টটা করতে চাইছেন কি একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র, যেটা শেখ হাসিনা বলেছিলেন যে এরা বেসিক্যালি চাইছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে, বাংলাদেশ থেকে কাট অফ করে দিতে। এবং ওনার কাজই হচ্ছে প্রতিদিন, ওনার কাজ ছিল গত 15 বছর তাহাজ্জুদের নামাজ পড়েই উনি মিথ্যা কথা বলতেন। তো এগুলো ওনাকে নিয়ে উনি কথাবার্তা সত্যিকার অর্থে ওনার মেন্টাল ব্যালেন্স ঠিক ছিল কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। আচ্ছা, আপনি সবকিছুই ডিনাই করে যাচ্ছেন, মানে আপনার সাথে এই ম্যাচটা, ভারত বাংলাদেশের যে ম্যাচ এই মুহূর্তে চলছে, তাতে সব বলই যদি আপনি একদম ডচ করে যান তাহলে মুশকিল। আপনি এটাও বোধহয় ডচ করে যাবেন যে প্রতি রেস্তোরাঁয় গরুর মাংস রাখতে হবে, গোমাংস রাখতে হবে, এটাও বারবার ফতোয়া জারি হচ্ছে। আপনারা তো কিছু করছেন না এই ব্যাপারে। ভয়ের বাতাবরণ কেন তৈরি হচ্ছে? এই জন্য তো বললাম আপনি এসে দেখে যান না, আমাদের পুরন ঢাকা রেস্টুরেন্টগুলোতে দেখেন ওরা গরু সার্ভ করে কিনা, দেখেন না। তাহলে এটা আমি এই জন্য বলি যে আপনি আসেন। আমি তো ওপেনলি বলছি শফিকুল সাহেব, আপনার শুনে নিন একবার, পিসিআর বলছে একবার শুনে নিন। হোটেল বন্ধ হবে, রাখতে হবে ভারতের দালালেরা, হিন্দুর দালালেরা, ইসকনের দালালেরা। শফিকুল সাহেব, আমি খুব বিনম্রভাবে আপনাকে বলছি, মানে আমি বাংলাদেশ আসতে চাই, আপনার পাশে বসে কাচ্চি বিরিয়ানি খেতে চাই। আমি মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা, পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনুস সাহেবের। কিন্তু বাংলাদেশের হাজার হাজার রেস্টুরেন্টে খাসির গরু সার্ভ করা হয় না, এটা আউট অফ রেসপেক্ট টু দ্য হিন্দুস। এটা অনেক আগের থেকেই, তাহলে সেটা এমন কিছু না, সেটা আপনারা অফিশিয়ালি বলুন না, খুব জোরে করে মানে আপনারা অফিশিয়ালি এটা বলুন না, একটা নোটিফিকেশন ইস্যু করে যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদেরকে ভয় পাওয়ানো যাবে না। মোহাম্মদ ইউনুস, শফিকুল আলম, বলছি তো আমরা মাইনরিটি প্রোটেকশনের জন্য আমরা সর্বোচ্চ এফর্ট দিচ্ছি, এবং যারা যারা এগুলো চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পড়ে আমরা তো ফিগারও দিয়েছি, আমরা যেগুলো অ্যাটাক হয়েছে আমরা ফিগার দিয়েছি, আমরা অ্যারেস্টের কথা বলেছি, কতজন অ্যারেস্ট হয়েছে, কোনো ধরনের কোনো ক্লাইমেট অফ ইম্পিউনিটি নেই, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আচ্ছা, আপনার ভেরিফাইড মানে ফেসবুক পেজে শফিকুল আলম, আপনার ভেরিফাইড ফেসবুক পেজে 25শে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পারসন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা। আপনি কি সেই মতবাদ, সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন? হয় ডিলিট করুন ফেসবুকের। বলি নেই, হ্যাঁ আপনি তাহলে এটা ভুল শুনেছেন। আমি ম্যান অফ দ্য ইয়ার, পারসন অফ দ্য ইয়ার, বাংলাদেশ পারসন অফ দ্য ইয়ার ফর 2023, হিয়ার আর মাই পিকস। হ্যাঁ, বিকজ তার যে ব্রুটালিটি, তার যে ইম্পোজিং ক্যারেক্টার, সে যে বাংলাদেশের সমস্ত কিছু একটা রিমেন্স দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, মাস্টার পলিটিশিয়ান এন্ড ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট। অবশ্যই পাওয়ারফুল, যে যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে, যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে, খুন করতে পারে, তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার। আচ্ছা, আমাকে একটা কথা, হয় না কত দেশে ট্রাম্প হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পারসন অফ দ্য ইয়ার। বেশ, বুঝতে পেরেছি। আপনি এখন মানে এটা হতেই পারে, আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায়, বিজেপি থেকে হয়তো সিপিএম যায়, সিপিএম থেকে কংগ্রেস যায়, আমি বুঝলাম, মানে আদর্শ পরিবর্তন হতেই পারে, কিন্তু বাংলাদেশের স্পিরিটটা পুরো। আপনি তো আমাকে সেই দিন পড়লেন, আমি তো সেই 2010 মানে 2011 সালে আমি ফেসবুকে ঢুকেছি। আপনি আমার ওই 13-14 বছরের লেখা পড়ে আসবেন, তারপর বলবেন। আমি আপনাকে কোনো বিব্রত করতে চাইছি না, আমি শুধু বলছি মোহাম্মদ ইউনুস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা ময়ূক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে, এটা কি সত্যি? 5 জন আলাদা করে লোক নাকি ময়ূক বাঁ দিকে তাকাচ্ছে না, ডান দিকে দৌড়াচ্ছে না, বসে আছে সেটার জন্য। আজকে আমি বসে আছি আপনার সম্মানে। শফিকুল সাহেব, আমরা ময়ূক কি করছেন সেটা আমরা দেখি না, বাট আমরা নজর করেছি যে রিপাবলিক বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোর ফ্রন্টে আছে। মিথ্যা নিউজ একটাও ছড়ায়নি। আমি তো ফ্যাক্ট চেকিং এর বারবার কথা বলি, আমি তো এটাও বলি যে ফ্যাক্ট চেকিং করে দেখা হোক। মোহাম্মদ ইউনুস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট, সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে, বাংলাদেশের সব ভিভিআইপিরা করছেন। এগুলো কেন বারবার আপনারা এত খরচা করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন?
এটার ফ্যাক্ট চেকিং কেন ঠিক হচ্ছে? আছে, আমাদের তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, পুরো পৃথিবীর সাপোর্ট আমাদের দরকার। আমরা শেখ হাসিনা এমন একটা চোরতন্ত্র করে গিয়েছিল, আমরা প্যারিয়া স্টেট হয়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, শেখ হাসিনা কালকে বলেছেন একটি অডিও বার্তাতে, আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে আমরা যে পরিমাণ টাকা রেখে গেছিলাম সেই পুরো টাকাটা নয় করেছে এই বর্তমান সরকার, আপনারা মোহাম্মদ ইউনূস এবং শফিকুল আলম, আপনারা। 234 বিলিয়ন ডলার উনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। 234 বিলিয়ন, মানে এটা তো লাখ লাখ কোটি টাকা। 234 বিলিয়ন ডলার, যার হচ্ছে 28 লক্ষ কোটি টাকা উনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। তার আপনি দেখছেন তো, তারই একটা ক্ষুদ্র কারণে সেই রিলেটেড এই যে টিউলিপ সিদ্দিকী এখন মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। উনি যে কি পরিমাণ চোরতন্ত্র ছিল আপনাদের কোনো ধারণা নাই। এবং এটা কে বলেছেন শুনেন, না এটা আপনাদের রিপোর্ট আছে, আপনি তো মুখে বলছেন। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। এই জিনিসটা একটা হোয়াইট পেপার, 400 পাতার একটা হোয়াইট পেপার তৈরি করেছে, এবং এটা লেড বাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ যাকে সম্মান করেন, উনার নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে। আপনার উনি ইন্টেলিজেন্সের লোক দিয়ে বাংলাদেশের বিগেস্ট ব্যাংকটাকে উনি ক্যাপচার করিয়েছিলেন তার একটা ক্রনিকে দেওয়ার জন্য। এবং তারা এসে কি করেছে, তারা এসে ব্যাংক লুটপাট করেছে। 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে, এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আমরা এখন ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সি কেপিএমজি, পিডব্লিউসি এদেরকে নিচ্ছি এই টাকাটা কিভাবে ফেরত আনা যায়, বাংলাদেশের মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। কিন্তু আপনারা না জিনিসপত্রের দাম কমাতে পারছেন। ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই, সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই যে হঠাৎ করে দাম কমিয়ে দেবে, এটা একটা লং প্রসেস। আপনারা দাম কমাতে পারছেন না, গরম ভাত সবার পাতে দিতে পারছেন না। দাম কি কমছে আপনার কোনো ধারণা নাই। কত দাম একটু বলুন। এই জন্য তো বলছি, আরে আমি ধনেপাতাই কিনতে যাবো, আমাকেই সব যদি করতে হয়, আপনাদের তো প্রয়োজন নেই, আপনারা মুখে বলুন না ধনেপাতার দাম কত, মাংস কিনে কিনতে। আমলে মরিচের দাম 1200 টাকা হচ্ছিল, এখন 200 টাকা কেজি। আমাদের প্রথম দিকে অক্টোবর নভেম্বরে আমাদের দাম বেড়ে গিয়েছিল, এটার মূল কারণ ছিল 6টা বন্যা হয়েছিল বাংলাদেশে। এই বছরটা একটা বন্যার জন্য ভয়ানক একটা বছর, এই 6টা বছর, এবং এমন জায়গায় হয়েছে যে জায়গায় প্রচুর শাকসবজি বা খাদ্যশস্য উৎপন্ন হয়। না কিন্তু সাহেব তো অর্থনীতিবিদ, যদি অর্থনীতিরই বেসিক জায়গা অর্থাৎ প্রাইসটা রিডিউস করা সেটা যদি না করতে পারেন 6 মাস অনেকটা বড় টাইম হচ্ছে তো। প্রাইস রিডিউস হচ্ছে, আপনি কাউকে আপনার বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করেন না যে বাংলাদেশের। আমি তো ইনফ্যাক্ট লাইভে জিজ্ঞেস করছি, যারা এই মুহূর্তে সারা পৃথিবী থেকে বাংলাদেশি, ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষ দেখছেন, যে লাইভে জিজ্ঞেস করছি আপনি যে কথাগুলো বলছেন ঠিক না ভুল। কিন্তু একটা কথা আপনাকে প্রমিস করতে হবে, যাহা বলিব সত্য বলিব। এই মুহূর্তে অবশ্যই আমি সত্য বলছি শফিকুল সাহেব, এই মুহূর্তে ময়ূকদের থেকে বেশি ভালো দোস্তি, একেবারে যাকে বলে বেস্ট ফ্রেন্ড, সেটা বোধহয় এখন আপনাদের পাকিস্তান হয়ে গেছে। এটা তো আপনারা মানছেন, মানে পাকিস্তান একটা একেবারে ফেল স্টেট। এটা একটা হাস্যকর একটা বিষয়, হাস্যকর। শুনেন, প্রফেসর ইউনূস এসে উনি ফরেন পলিসিতে নতুন একটা চেঞ্জ এনেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ সার্কের রিভাইভালটা চাচ্ছে। এই সার্কের রিভাইভালের আন্ডারে আমরা পুরো এই সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে সবার সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করছি। আমরা এটাও বলেছি, আপনি শুনেন, আমরা এটাও বলেছি আমি শুধু নেপালে এইটা বলছি, আমার খারাপ লাগছে, হাইড্রো ইলেকট্রিসিটি আছে সেটা আমরা ইন্ডিয়ার সাথে 104টা দেশ মিলে আমরা আনতে চাই, যাতে আমাদের এই ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কমে। সেটা আমরা একটা পারলে আমরা এই 4টা নেশন মিলে আমরা একটা সাউথ এশিয়া গ্রিড করতে চাই। সেটা নিয়ে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি। বাংলাদেশের আসলে সবচেয়ে কসাইয়ের মতন যে কাজগুলো যারা করেছে, টিক্কা খান থেকে শুরু করে খান সেনারা, রাজাকাররা, তারা আপনাদের সবচেয়ে বড় শত্রু অনেকে বলছেন। এবং আমি নির্দিষ্টভাবে নাম বলছি, আমাকে ওয়াজেদ সজীব জয়, যিনি শেখ হাসিনার পুত্র, তিনি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে আমাকে বলেছিলেন যে রাজাকারদের সরকার চলছে, পাকিস্তানিদের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আপনারা। উনি তো ওই সারাক্ষণে ঘুমেও পাকিস্তান দেখেন, ইয়েতেও পাকিস্তান, এগুলো করে বাংলাদেশের মানুষকে উনি পরিবারকে চান। হ্যাঁ, এইটা হচ্ছে, আমরা অবশ্যই যারা 71-এ যারা আমাদের এখানে গণহত্যা করেছে, আমরা তাদেরকে অবশ্যই তাদের কন্ডেম করি। আমরা বলি যে টিক্কা খান একটা ফসাই,
আমরা এটাই, বাট আমরা এটাও বলি শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের লেটেস্ট কসাই। উনি হচ্ছে বুচার অফ বেঙ্গল। উনি নির্দয় ভাবে ছোট ছোট বাচ্চাদের, রিয়া গোপ নামে একটা হিন্দু মেয়ে, তার বয়স কত 6 না 7, তাকেও মারা হয়েছে। আপনি আজকে দেখেন এই যে 9টা পরিবার আজকে সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা পালন হয়েছে। আপনি দেখেন ওদের 9টা পরিবারে কোনো ধরনের কোনো পূজা নেই। আমি সব বুঝলাম, কিন্তু আমাকে সরস্বতী পুজো নিয়ে আপনি এত কথা বলছেন। সরস্বতী পুজোর সময় কালকেই আমি সেই ছবি দেখাবো, সরস্বতী বিগ্রহ ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং তারপর পুলিশ বলছে সে নাকি মানসিক ভারসাম্যহীন। এই মানসিক ভারসাম্যহীনরা কতবার বাংলাদেশের কত বিগ্রহ এভাবে নষ্ট করবে একটু বলবেন? যে যদি মানসিক ভারসাম্যহীন যদি করে, অবশ্যই তাকেও আইনের আয়তায় আমরা আনছি। আমরা যারা যারা এগুলো করে, দু একটা যে হচ্ছে না আমি অস্বীকার করবো না, প্রত্যেকটা কেসে আমরা অ্যারেস্ট আছে। যে এগুলো করবে, কোন সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করার যে চেষ্টা করবে তাকে অ্যারেস্ট করা। এই মুহূর্তে আপনার ধারণা নেই বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় গ্লোবাল যে শো এই মুহূর্তে রাত 8টায়, সেখানে আপনাকে কয়েক কোটি মানুষ দেখছে, কিন্তু আমি কোটি শব্দটা বলছি, আপনার প্রত্যেকটা শব্দ কিন্তু রেকর্ডেড হচ্ছে। আপনি দায়িত্ব নিয়ে এখানে বলছেন যে প্রত্যেক মৌলবাদী এবং যারা মূর্তি ভাঙছে তাদের গ্রেফতার করবেন, পরে যদি না করেন তখন কিন্তু আমরাই চেপে ধরবো আপনাকে। না না, আমরা অ্যারেস্ট করছি তো, আপনি মূর্তি ভাঙবেন কেন? এটা তো একটা ভয়ানক রকমের একটা ক্রাইম। না, আপনাদের মুখে এই কথাগুলো বলছেন আর পেছনে গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে। এই গজওয়াতুল হিন্দ, গজওয়া হিন্দ, এগুলো আবার কি কনসেপ্ট? ভারত দখল করে নেবে, রুহুল রিজভির মতন এত বয়স্ক পলিটিশিয়ান অখণ্ড ভারতের কথা বলে। অখণ্ড ভারত তো ছিল, গজওয়াতুল হিন্দ তো নেই। অখণ্ড ভারতের কথা বলে, অনেক কিছু বলে। আপনারাও তো অখণ্ড ভারতেরই অংশ ছিলেন, নাগরিক হিসেবে বলে। আপনাদের পলিটিশিয়ান আমাদেরকে টার্মাইট বলেছেন, এগুলো অনেক কি আমাদের পলিটিশিয়ান এত সিনিয়র? রুহুল সাহেব, আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলুন এই কথাগুলো। রুহুল সাহেব বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন। আমি জানি না বিএনপির এখন এত ক্ষমতা কোথা থেকে চলে এলো, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন, আর আপনি নিজেও হাসছেন। দেখুন, মানে এই আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমি রিপ্রেজেন্ট করি ইন্টারিম গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন। আপনি গোটা দেশটাকে রিপ্রেজেন্ট করছেন। আপনি গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের অফিসের প্রেস সেক্রেটারি, ওনার প্রেস সেক্রেটারি। আচ্ছা, মাহফুজ আলমের যে স্বপ্ন নতুন করে মানচিত্র তৈরি করা, উনি তো একদম মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি তার কথা কি বলবেন? মানে প্লিজ বলবেন না, নো কমেন্টস। উনি ক্লারিফিকেশন দিয়েছেন, আপনারা ওনার ফেসবুকটা ঠিকমতো ফলো করেন না। না, আমি তো অনুরোধ করব মাহফুজ আলম থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টা হোক না, 1-to-1 একটা খোলামেলা আলোচনা হোক না। রিপাবলিক বাংলায় ময়ূক থাকবে, আপনারা থাকবেন। আমরা চাই, দেখুন খুব স্পেসিফিক্যালি একটা পয়েন্ট, আমরা চাই আমাদের পাশের দেশ যেন কোনোভাবে টেরর হারভার্ড না করে। আপনাদের দেশে আইএসআই থেকে শুরু করে জঙ্গি থেকে শুরু করে সবাই ঘোরাফেরা করছে বলে বলা হচ্ছে। আমি আপনার প্রস্তাব নিয়ে আপনাকেই বলছি, ঢাকা এসে করেন না, ওপেন এয়ারে করেন। আপনার তো অনেক ভক্ত শ্রোতা আছে, আমার প্রচুর ভালোবাসার লোক ওখানে আছে যারা আপনাদের অফিসেরই খবর দেয়, সূত্র যাকে বলে স্যার। কিন্তু স্যার, প্রশ্নগুলো শুনুন। আমি যেগুলো মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি দয়া করে মোহাম্মদ ইউনূস সাহেবকে প্লিজ বলবেন এই প্রশ্নের উত্তরগুলো দিতে। মানে এগুলো বাংলার মানুষ জবাব চায়। আমি পিসিআরকে বলবো, জিপ ক্যামেরায় যদি দেখানো যায়, জবাব চায় ইউনূস, বাংলার মানুষ জবাব চায়। এর উত্তরগুলো যদি একবার একটু আপনি দিয়ে দেন। আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে। দেখুন এই মুহূর্তে যে প্রশ্নগুলো, এবং ততক্ষণে আপনার নেটে আমরা ফিরিয়ে আনবো। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস জবাব দিতে হবে, আইএসআই এর সঙ্গে কোনো বৈঠক সরকারি মিলিটারির অফিসারদের বাংলাদেশে হয়েছে কিনা। আমাদের কাছে খবর আছে, সূত্রের খবর হয়েছে। আইএসআই সেন্টার কি খোলা হচ্ছে কিনা চট্টগ্রামে, একদম কোভার্ট অপারেশন করে। এই উত্তরগুলো প্লিজ আপনারা দিন। বাংলাদেশকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কিনা, এটা মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে প্রেস সচিব আছেন, প্লিজ উত্তর দিন। বাংলাদেশে পাক গুপ্তচর ঘোরাফেরা করছে কিনা আইএসআই, কারণ এদের সাথে আমাদের সরাসরি শত্রুতা। ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি ক্যাম্প চলছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন শফিকুল সাহেব, প্লিজ দিন। এগুলো তো বেশিরভাগই হাস্যকরই। মানে আইএসআই নেই, আপনারা বলতে পারেন আইএসআই এজেন্ট আপনাদের বাংলাদেশে ঘুরছে না, এটা আপনারা বলতে পারেন না। আপনারা তো দেখতেন, এটা তো শুনতেন। আপনাদের তো পুরো বাংলাদেশে আপনাদের প্রচুর শুভানুদ্দয়ী আছে, আপনারা আমরা কি করছি সেটা আপনি মুখ পর্যন্ত জানছেন। তাহলে তো আপনাদের এটা জানার কথা।
আমরা কোনো বাংলাদেশকে কোনো ফরেন এজেন্সি কারো এটা প্লেগ্রাউন্ড হওয়ার মতো প্রশ্নই উঠে না। তাকে এটা কোনো ধরনের কোনো ইয়ে না, এটা রই হোক আর আইএসআই হোক, কারো এটা ইয়ে না। বাংলাদেশের লোকরা থাকবে। সব তো বুঝলাম, কিন্তু আইনজীবী কেন দাঁড়াতে পারছে না চিন্ময় কৃষ্ণ প্রভু রয়ে? চিন্ময় কৃষ্ণ প্রভু কি সনাতনী সংখ্যালঘু নয়? মানে ইসকন, যে ইসকন সারা পৃথিবীতে সবচেয়ে বড় ওয়েলফেয়ার অপারেশনস করে, সেখানে ইসকনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, চুপ করে আছেন। আমি বারবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা, আপনি জানেন না। প্লিজ ক্ল্যারিফাই করুন, বাংলাদেশ সরকারের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি? একটু স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিন, তাহলে আমরা আবার বুঝতে পারবো। না, আমরা বলেছি ইসকন বাংলাদেশে আমাদের কোনো প্ল্যান নাই ইসকনকে ব্যান করার। আর চিন্ময় কৃষ্ণর যে বিষয়টা, সেটা একটা ল অ্যান্ড অর্ডার বিষয়, সেটা অবশ্যই তাকে আমরা বলেছি উনি ফেয়ার ট্রায়াল পাবেন, আপনি দেখবেন। কবে হবে ফেয়ার ট্রায়াল? অবশ্যই হবে, মানে অবশ্যই হবে। তার ডেট থাকে, মানে এরকম ভাবে একজন সাধু সন্ত তাদেরকে মানে মেসেজটা কি দিচ্ছেন? দেখুন, আপনারা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রি হলে সবচেয়ে আনন্দ যারা পাবে তারা ভারত। আপনারা সেটা না হয়ে আপনারা ক্রমশ পেছনের দিকে এগিয়ে গেলে তো আমাদেরও খারাপ লাগবে। মানে আপনাদেরকে স্টোরকে অ্যারেস্ট হতে আমরা পিছিয়ে পড়লাম না কি? আপনি অনেকগুলো কারণে। এক হচ্ছে বারবার অভিযোগ করা হচ্ছে আইএসআই তাদের নির্দিষ্ট প্লেগ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে বাংলাদেশকে এই মুহূর্তে। আপনাদের এই মুহূর্তে ব্রাহ্মণবেড়িয়া থেকে শুরু করে বর্ডারিং এরিয়াতে বিভিন্ন মৌলবাদী এবং জেহাদি এলিমেন্ট যারা রয়েছে তারা ক্যাম্প করে রয়েছেন। আরাকান সেনা, সেটা একটা বড় সমস্যা। আরাকান সেনা যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে, তা নিয়ে আপনাদের কি প্রিভেনশন? আপনাদের সেনা কি প্রস্তুত? অবশ্যই আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ইউজ করতে দিব না, এবং আমরা দিচ্ছিও না। তারা তো আমাদের টেকনাফের দিকে তো চলে আসছে ক্রমশ। আমাদের স্পষ্ট অবস্থান আমরা সবাইকে জানিয়েছি, এটা কেউ বাংলাদেশকে ইউজ করে কোথাও কোনো ধরনের কোনো সন্ত্রাসী কাজকর্ম করতে পারবে না, এটা আমাদের একদম দৃঢ় অবস্থান। আচ্ছা শফিকুল সাহেব, একটা জিনিস তো মানে আপনি তো সংবেদনশীল, এত বছরের সাংবাদিক, এখন গোটা বাংলাদেশের মতন একটা দেশের কমপ্লিকেটেড সময়ে আপনি এই মুহূর্তের সবচেয়ে কঠিন ব্যাটিং অর্ডারে নেমেছেন। মানে আপনার প্রতিদিন ব্যাট করতে হয় শোয়েব আখতার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বোলারদের বিরুদ্ধে। বাংলাদেশ তো ভারত ছাড়া মানে পারবে না, এটা বাস্তব। তাহলেও বাংলাদেশ কেন এরকম ভারত বিরোধিতা করছে? বাংলাদেশ তো ভারত ছাড়া মানে টিকতে পারবে না, এটা তো বাস্তব। আমাদের সবচেয়ে বড় যে কোলাবোরেটর সেটা বাংলাদেশ, এটা তো বাস্তব, আপনিও মানেন। তাহলে এই ম্যাডনেসটা, এই ভয়ঙ্কর রকম এই ভারত বিরোধিতাটা কেন আপনারা জিইয়ে রাখছেন? এটা আপনাদের নিউজ পেপার গুলোতেই উত্তরগুলো আছে, বা আপনার 15টা বছর বাংলাদেশের মানুষ কি চায়, আপনাদের জনগণ আপনাদের নিউজ পেপার গুলো এগুলো দেখেনি, তারা পুরোপুরি হাসিনা বন্দনায় ছিল। আমরা এবছরও শফিকুল সাহেব, এবছরও 150 কোটি টাকা আমাদের বাজেটে, পরশুদিন বাজেট বরাদ্দ হলো 150 কোটি টাকা ভারত বাংলাদেশকে দিল। কি বলছেন? আপনার কোনো অনারই ছিল না। কি বলছেন? শেখ হাসিনাকে তাহলে 150 কোটি টাকা প্রতি বছর দেওয়া হতো। বাংলাদেশের মানুষের জন্য প্রতি বছর ভারতবর্ষ 150 কোটি টাকা দিচ্ছে, এই পরিস্থিতিতেও দিয়েছে, 1 টাকাও কমায়নি। চাল দিচ্ছে ফ্রিতে, বিভিন্ন সময় টাকা দিয়ে বিভিন্ন চাল ডাল সবকিছু আসছে, কনসাইনমেন্ট যাচ্ছে। কি বলছেন আপনারা? মেডিকেল ভিসার সবচেয়ে আমাদের অবস্থা স্পষ্ট, আমরা ভারতের সাথে সমতা, ন্যায্যতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই, এবং আমরা চাই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আরো উত্তরোত্তর ভালো হোক। এটা এমন একটা বলিষ্ঠ জায়গা, সেটা তো করতে হবে যদি আপনারা জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন। বারবার বলা হচ্ছে, আপনি কিভাবে দেখলেন আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছি? আমি বলছি, লজিকটা বলছি। ভারতকে যারা টুকরো টুকরো করার কথা বলছে, তাদের একেবারে টপ বস মাথা জর্জ সোরসের ছেলের সাথে, অ্যালেক্স সোরসের সাথে মোহাম্মদ ইউনুসের মিটিং চলছে, সেই ছবি তারা গর্বের সাথে দিচ্ছেন। এই ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট নিয়ে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্ক থেকে শুরু করে আমাদের দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই বলছেন। আপনারা তাদেরকে জামাই আদর করে নিয়ে আসছেন, আমরা কথা বলবো না? আপনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের উনি চেয়ারম্যান, উনি আসছিলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন পৃথিবীর প্রচুর দেশে তারা কাজ করে, ব্যবহৃত হয় বলে বলেন। আপনি কি জানছেন আর আমি কি জানছি, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যেভাবে দেখছেন আমরা সেভাবে দেখি।
আমাকে একটা ভালো ভালো কাজ আচ্ছা, গ্লোবালি করছে। জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার, আমার ইস্যু না। জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলার তিনিও ছাড়া পেয়ে গেছেন। ওরা তো আনসারুল্লাহ বাংলা তো আমাদের দেশকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে, সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট দিন। জসিমউদ্দিন রহমানের ছাড়ার আদেশটা হাসিনার আমলেই হয়েছিল। আপনি গিয়ে জিজ্ঞেস করুন, দ্বিগুণ তাকে রাখা হয়েছে। এবং আমরা যেটা করেছি, সে যখন বেরিয়েছে আমরা তাকে সার্ভেলেন্স, চূড়ান্ত রকমের সার্ভেলেন্স তার বিষয়ে রাখা হয়েছে। আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে সুইজারল্যান্ড এবং তার পাশাপাশি আমেরিকা থেকে, এটা আপনাদের jন্য ডিসকমফর্ট। আপনাদের জন্য তো বন্ধ হয়ে গেছে। আমাদের কেন সারা পৃথিবীর ইউএস এডটাই যেটা ডিপ স্টেটের জন্য কাজ করতো সেটা না, মানে আবারও বলছি, আর আমাদের টোটাল বাজেটের আমেরিকান পুরো যে এইড সেটা হচ্ছে 0.18%। আপনি কিসের কি বলেন? আচ্ছা, আমাকে আমার খুব দ্রুত অনেক দর্শক এই মুহূর্তে রয়েছেন, তারা নাম প্রকাশ করতে চান না, তারা বাংলাদেশের, তারা বলছেন বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি কি পাকিস্তানি আর্মিকে দেওয়া হয়েছে? ময়ূক জিজ্ঞেস করুন ওনাকে, এটা কি সত্যি না মিথ্যে? বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি পুরোটা এগুলো গাজাকুড়ি কোশ্চেন করে, সেগুলো আপনারা আবার এন্টারটেইনও করেন না। আমি শফিকুল সাহেব এটা জানেন তো, এটা ভালো গাজা না হলে আমরা এখান থেকে কিছু পাঠাই। আপনার বিরোধিতা আমি করছি বা আপনি আমার বিরোধী হতে পারেন, কিন্তু আমাদের দুজনের স্পেসটা যেন থাকে গণতান্ত্রিকভাবে, এটা যেন এনশিওর হয়। আমি লাস্ট একটা কথা আপনাকে বলি, যেহেতু আমার সময় অল্প, কিন্তু সারা পৃথিবীর বহু মানুষ আপনাকে এবং আমাকে এই মুহূর্তে দেখেছে। আপনি যেরকম আমাকে বাংলাদেশে ইনভাইট করছেন, আমিও চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুসকে একেবারে সরাসরি চোখে চোখ রেখে কিছু প্রশ্নের উত্তর দিই। আমি জানি না প্রফেসর ইউনুস আমাকে এখন দেখছেন, এবং নির্দিষ্টভাবে ময়ূকের এভাবেই একদম 1 to 1 আপনি থাকুন, প্রফেসর ইউনুস থাকুক, যে কোনো উপদেষ্টা থাকুক, বাংলাদেশকে আমরা খারাপ হতে দেব না। আপনারাও প্লিজ এই দায়িত্বটা কি নেবেন? ভারত বাংলাদেশ ভাই ভাই ছিল, আছে, থাকবে সমতার সাথে, এটা আপনি বলতে পারবেন? আমি তো বলতে পারছি বাংলাদেশের সাথে সমতার সম্পর্ক। যদি ছোট বা ক্ষুদ্র করে দেখতাম, তাহলে 71 সালে অনেক কিছু করে নেওয়া যেত। আমরা একদম সসম্মানে বাংলাদেশের অবস্থায় ছেড়ে দিয়েছি। পারবেন এই কথাটা বলতে? না, আপনি 71 বলে আমাকে কি খোটা দিচ্ছেন নাকি? না, আমি বলছি সমতার সম্পর্ক, আমরা আপনারা ভাই ভাই, এটা শুধু আপনারা বলতে এখনো অস্বস্তি প্রকাশ হচ্ছে বাংলাদেশে। আমরা বলছি হিস্টোরিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, আমাদের জিওগ্রাফিক্যালি, পিপল টু পিপল ইন্ডিয়ার সাথে আমাদের অনন্য সম্পর্ক। আমাদের প্রফেসর ইউনুস বলেছেন যে ইন্ডিয়ার ম্যাপ আঁকা সম্ভব না উইদাউট ড্রয়িং দ্য ম্যাপ অফ বাংলাদেশ। উনি এটা বলেছেন। আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক চাই, বাট এগেন এটা হবে সাম্যতা, ন্যায্যতা ও মর্যাদার। অবশ্যই আমরা ভাই, আপনারা আমাদের ভাই, এই সমতা এবং এই পারস্পরিক বোঝাপড়াটা থাকুক, কিন্তু টেররিজম হারবার করা যাবে না। এই মৌলবাদীদের এখানে এসে বাংলাদেশের জমি ব্যবহার করা যাবে না। আপনার সাথে আমি জানি না বাংলাদেশে এবং ভারতে এই মুহূর্তে বড় দূরত্ব, চেষ্টা করব আপনার সাথে এবং মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে এক কাপ চা খেতে খেতে, আপনাদের কাচ্চি বিরিয়ানি এবং রসগোল্লা খেতে খেতে আরেকটা ইন্টারভিউ করার। ততদিনে আশা করি আপনারা বাংলাদেশকে সুস্থ ভালো করতে পারবেন।